আমি সবসময় স্বপ্ন দেখি যে প্রতিটি মানুষের একটা গাড়ি হবে, একটা বাড়ি হবে, এবং এদের ছেলে মেয়েরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিসিএস ক্যাডার হবে, এবং এদের জন্য সারা পৃথিবীর দরজা উন্মুক্ত হবে। এবং আমাদের বিশেষ করে আমি তো সারা বাংলাদেশ নিয়ে যদিও স্বপ্ন দেখতেছি, আমি নির্দিষ্ট একটা এরিয়া নিয়ে কাজ করতেছি, পলাশবাড়ি, পীরগঞ্জ এবং সাদুল্লাপুর, এই 3টা উপজেলা আপাতত। আর ইন ফিউচার আমার চিন্তা আছে সারা বাংলাদেশ নিয়ে আমি কাজ করব। আমার একটা ফাউন্ডেশন আছে, নিউ লাইফ ফাউন্ডেশন, এটা প্রচুর কাজ করেছে বিগত দিনে। এখন আপনার প্রশ্নটার উত্তর দিই। এটা হচ্ছে কি, যার 2 শতক জমি আছে, একটা কুড়ে ঘর আছে, এদেরকে আমি কাউকে কোনো টাকা বড় করতে দিই না, আমার লোন করা লাগবে না, কারো কাছে না, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কারো কাছে না। সবচেয়ে বিউটিফুল থিং যে কারো করুণা নিতে হবে না। এক্স্যাক্টলি আমি সবাইকে বলি যে তোমরা 4 মাস কষ্ট করবে না রেস্ট অফ দ্য লাইফ কষ্ট করবে, কোনটা একটা চয়েস করতে হবে। তো সবাই বলে আমরা মাত্র 4 মাস কষ্ট করব। এই 4 মাস যখন বলে আমরা কষ্ট করব, এতে করে হয় কি, আমি বলি যে তাদেরকে একটা উদাহরণ দিই, ছোট্ট করে একটা উদাহরণ দিই যে আপনারা এক কাজ করেন, এটা করতে গেলে আপনাদের একটা ডিসিপ্লিন, একটা ফর্মে আসতে হবে। প্রথমেই বলি আপনাদের নামাজ পড়তে হবে এবং মিথ্যা কথা বন্ধ করতে হবে, এটা নাম্বার 1। কারণ এইটা আমাদের এই ডিসিপ্লিনে কাজ করতে গেলে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আগে প্রথম বলি। এবং তাদেরকে আমি কমিটমেন্ট করায় আনি, যখনই আপনি এটা করবেন, অন্য মানুষ উঠবে সকাল 9টায়, আপনি উঠে যাবেন অটোমেটিক 4টায়। এবং নামাজ পড়ে উঠে আমি বলি যে আপনারা ইউ হ্যাভ টু টক টু ইয়োর সেলফ, যে আপনি নিজের সাথে কথা বলেন যে আমি আজকের দিনটা কী করবো। নামাজের পরে 10 মিনিট কথা বলবেন, জাস্ট 1 মিনিট লিখবেন, 1 মিনিট শুধু লিখবেন, 1 মিনিটে 10টা কথা লাগবে, ওটা লিখে পকেটে রাখেন। আপনার টার্গেটে হবে ভীষণ টার্গেটটা কি আপনার সারাদিনে, আপনার প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, এই 24 ঘন্টার জবাবদিহিতা আপনার নিজের কাছে করতে হবে। এইভাবে বুঝাই দিই যে ইউ আর ইউর ওন বস। আপনি যদি এটা জবাবদিহিতা না করতে পারেন, ইউ ক্যানট সাকসেস। আপনার প্রতিটি মিনিট, প্রতিটা সেকেন্ডে জবাবদিহিতা করতে হবে। যখনই আপনি মনে কতটুকু পরে ততটুকু কাজ করতে থাকেন, তারপরে দুপুরে যখন ঘুমাতে লাঞ্চের পর ঘুমাতে যাবেন, মানে একটু ন্যাপ নেই, ওই সময় আপনার গাড়ি, আমি তো ফজরের নামাজে আই প্রমিস মাইসেলফ যে আমি কি করব সারাটা দিন। এতে করে দেখা যাচ্ছে যে ওই কাগজটা বাইক করে পকেট থেকে দেয়, আরে আমি তো অনেকগুলো কাজ এখনো বাকি আছে, ইউ ক্যানট স্লিপ নমো, আপনি আবার কাজ শুরু করে দিলেন। আর পয়সা আসবে কোত্থেকে, দেখেন বিউটিফুল থিংস, যে আমাদের থিমটাই হচ্ছে আমরা শুরু করবো খুব ছোট্ট দিয়ে। এখানে ভুল হবেই, যে কোনো কাজ করতে যান প্রথমেই যে কোনো কাজ শুরু করলে ভুল হবেই, এবং ফেয়ালিয়ার ইজ এ পিলার অফ সাকসেস। লাইফের প্রথম ধাক্কায় আপনি খাবেন, কিন্তু আপনি যে ছোট্ট আকারে শুরু করেন সেখানে ধাক্কা খেলে ইউ ক্যান ওভারকাম। কিন্তু আপনি যখনই বড় আকারে শুরু করবেন, এইখানে যে কিন্তু আপনি ধাক্কা খেলে আপনি ইউ ক্যান ওভারকাম। সেই জন্য আপনাকে ছোট্ট দিয়ে শুরু করতে হবে। কেন ভুল হলো, আপনাকে একটা ডিসিপ্লিনে কাজ করতেছেন, ওইটাতে কি ভুল হলো ওইটা আইডেন্টিফাই করতে হবে। আপনি এটা ভুল করলেন, এটা না, এটা আর করা যাবে না, আবার আরেকটা প্ল্যাটফর্মে যাচ্ছেন, এটা করব, এটা হলো না। আপনার যেখানে যে কাজটা শুরু করতেন ওইটাই, আপনি কি পছন্দ করেন, আপনি কোথায় এনজয় করেন, সেই ডিসিপ্লিনে আপনি কাজ করবেন। যদি ধরেন আপনি কৃষক মানুষ, গরিব থাকতে চান না, ফাইন, আপনার জমি নাই, জায়গা নেই, জমিটাই হচ্ছে এই যে বাড়ির দেওয়ালটা, এইটাই আপনার জমি। দেখেন যেমন একটা দেওয়াল আছে না আপনার, এইটাই জমি। এইটাই আমি বলি কি যে তুমি তো কাজ করো, তাই না, বলে একটা ডেলিভার বা একটা রিক্সা চালক দিনে 500 টাকা রোজগার করে, বলে আমি ফরগেট ইট, আমি ধরলাম দিনে 300 টাকা রোজগার করো। তাদেরকে বলি যে তুমি 300 টাকা রোজগার করো, হ্যাঁ 300 টাকা দিনে রোজগার করা মানে মাসে কত, 9,000, তাই না? এই 9,000 টাকাতে আপনার তো আমি প্রথমেই বলেছি যে আপনার 4 মাস কষ্ট করবো না রেস্ট অফ দ্য লাইফ কষ্ট, আপনি রাজি হচ্ছে 4 মাস কষ্ট করবো। এবং 4 মাস পরে যখন আপনি আমার ওয়াইফকে বলবেন যে নিউ ইয়ার আসছিল আজকে, উনি বললো যদি আমরা ওনার কথাগুলো শুনে কাজ করি, উনি গ্যারান্টি দিছে, স্ট্যাম্প মাইনে লিখে নিতে বলছে যে না রোজগার করি এবং আমার ভাগ্যের পরিবর্তনে উনি রেস্ট অফ দ্য লাইফ আমাকে সাপোর্ট করবে, এতটা চ্যালেঞ্জ দিছে। তুমি যদি আমার কথা শোনো, নিউ ইয়ার কথা, তোমাকে এক্স্যাক্টলি 4 মাস পর আমি তোমাকে শাড়ি গহনা বলেন, আমি এই তো কাম টু পয়েন্ট, থ্যাংক ইউ। সেটাই ওই প্রথম দিন থেকেই
তাহলে মাসে 9,000, এই 9,000 টাকার জায়গাতে আমরা 6,000 টাকাতে আপনাকে সংসার চালাতে হবে। ওই ভদ্রমহিলাকে বলি 6,000 টাকা, এই যে 3,000 টাকা বাঁচলো, এই 3,000 টাকা প্রতিদিন 100 টাকা করে বাঁচতেছে না, এই 100 টাকায় আমার তো জমি নাই, জায়গা নেই, তা আমি 4 মাসের পরই আমার বাড়িটা গ্রিন হাউস হবে। সেটাই সিস্টেমটাই, যেখানে সূর্যের আলো পড়ে, প্রতিটা বাড়িতে কিন্তু সূর্যের আলো পড়ে, এবং এই বাড়ির যখন আলো পড়ে এখানে আমরা করব বাড়িতে ভাঙ্গা ডালি, ভাঙ্গা পাতিল, বালতি আছে না, এইগুলোতে বাঁশ দিয়ে ছিক্কা করে ওখানে আমরা টবে করে বাড়ির ময়লাও পরিষ্কার হলো, বাড়িটাও পরিষ্কার হলো, এলাকার ওখানে ময়লা মাটি, গোবর সার, শাক চাষের কথা বলছেন, ওইটাতে আমরা মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, লাল শাক, ডাঁটা শাক, কলমি শাক, লাউ শাক, এবং আমরা একটা কিছু উঠাবো না ডিরেক্টলি, সবই গ্রাফটিং করব, কাটবো, কাটিং পদ্ধতি হবে। কাটিং পদ্ধতির সুবিধাটা কি, আপনি একটা লাল শাকও যদি 6 ইঞ্চি পর কাটা যায়, ওটার থেকে 10টা হোকলাবাই হবে, আবার 6 ইঞ্চি পর আবার কাটবো, ওটাতে 100টা হোকলাবাই হবে। এবং লাউ গাছ বা যে কোনো লতা জাতীয় গাছ আরেকটা মজার ব্যাপার, ফার্স্ট জি, সেকেন্ড জি, থার্ড জি, মানে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এরকম ফিফথ জেনারেশন যদি 5টা কাটতে পারি, একটা গাছতে আমরা 32টা গাছে রূপান্তরিত করব। তাহলে লাস্ট জেনারেশন যেটা আসবে, ওইটার প্রত্যেকটা ডগে একটা করে লাউ ধরবে, প্রত্যেকটা গিট্টায় গিট্টা, মানে আপনি লাউ লাগালেন 100টা লাউ ধরলে, আমি ওই গাছটাকে গ্রাফটিং যখনই করব, ওইটা দেন হাজার হাজার লাউ ধরবে, খালি খাবার দেবো গাছের গোড়ায়, আচ্ছা যেটাকে আমরা বলি গোবর সার বা কম্পোস্ট সার, যেটা এলাকায় পাওয়া যায়, ওইটা দেবে। এখন দেখেন মজার ব্যাপারটা, এই যে 100 টাকা থেকে প্রথম মাসে যদি আমার টাকা ম্যানেজ করতে হবে, আমি 120টা মুরগি কিনবো, আমার জায়গা নেই তো, 104 ফিট বাই 10 ফিট একটা জায়গায় লেয়ার করে আমি মুরগি বাচ্চা পারলাম 120টা। এই বাচ্চাগুলোই দেখা যাবে 4 মাস পরে, যেহেতু আমি প্রতি মাসে করবো, 4 মাস পরে এই বাচ্চাগুলোই দেখা যাবে 100টা মুরগি, 120টা মুরগি 100টা করে ডিম দেবে। একদিনে 100টা ডিম পাবো, একটা ডিম যদি 10 টাকা হয়, এই বাজার কত টাকা আসতেছে? একটা ডিম 1,000, দিন 1,000, মাসে 30,000। দেখেন আমি কিন্তু কারোর কাছে টাকা বড় করলাম না, আমি ঋণ করলেন না, কারোর কাছে ঋণও করলাম, আমি একটু কষ্ট করলাম, এই টাকাটাই আমি ম্যানেজ করলাম। কি বিউটিফুল, দেখেন মাসে 30,000 টাকা রোজগার শুরু হলো, যেখানে আমরা 3,000 টাকা ইনভেস্ট করছি, 3,000, 3,000, 3,000, 12,000 বার। তাহলে আপনি যদি এইবার আবার আছে 30,000 টাকা রিইনভেস্ট করেন, তখন আপনার 3 লাখ টাকা চলে আসবে। আবার 3 লাখ টাকা যখন রিইনভেস্ট করবেন, তখন এন্ড অফ দ্য ইয়ারে যা দেখবেন আপনার 30 লাখ টাকা আসতেছে, আপনার 10টা লোক লাগতেছে, তাহলে আপনি গরিব থাকবেন না? কেন করি না আমরা? আপনারা কেন করেন না? যে উই আর লেজি, মেইন উই আর লেজি, আমরা লেজি, আমরা কোনো কিছুতে সাহস পাই না করতে। আপনার সেই জন্যই বলেন, নামাজটা পড়ে যখনই একটা ডিসিপ্লিন আসতে হবে, নামাজ পড়ে যখনই আপনি নিজের কাছে বলবেন যে আমি আল্লাহর কাছে ওয়াদা করলাম, উপরওয়ালা একজন, যখনই এইটা চিন্তা করবেন, দেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অগ্রসর করবো এই ডিসিপ্লিন নিয়ে যেতে। ওকে, আর মাছের কথা বলছিলেন আপনি? আচ্ছা, এখন থ্যাংক ইউ। মাছের মজার ব্যাপারটা হচ্ছে কি, এটা এমন একটা এনভায়রনমেন্ট, আমাদের দেশটা এটা হচ্ছে সোনার বাংলা, সোনা দিয়ে ভর্তি, কিন্তু আমরা এত অভাগা। যেমন এই বন্যা আসছে এখন, গড গিফটেড ন্যাচারাল রিসোর্স, বাট উই ডোন্ট নো হাউ টু প্রপারলি ইউটিলাইজ দিস ন্যাচারাল রিসোর্স। অর্থাৎ এটা আল্লাহর প্রদত্ত একটা দান, এই পানিটা। অন্য দেশ হলে যাদের পানি নাই, তারা ড্যাম করে বা বাঁধ দিয়ে এই পানিটাকে সংরক্ষণ করে সারা বছর ইউজ করতেছে, আর আমরা করতেছি কত দুর্ভাগা লোক, আমরা পানিটাকে পুরা আমরা আবার আল্লাহ দিচ্ছে, আবার ক্যানেলের মাধ্যমে আবার সাগরে যাচ্ছে, কি দুর্ভাগা আমরা। যাই হোক, তারপরে যেটুকু আছে আমাদের ন্যাচারাল রিসোর্স আরও আছে, মাটির নিচ থেকে আমরা ভূগর্ভ থেকে পানি ওঠার একটা সোর্স আছে, যেটাকে আমরা ডিপ টিউবওয়েল বলি, আমরা এই যে সেচ পাম্প ইউজ করি ইরিগেশনে। এইখানে যদি আমরা একটা পুকুরে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, এখন আমি আগে একটা থিম দিতাম যে অর্ধেক পানি অর্ধেক মাছ, এই ডেন্সিতে মাছ চাষ করা যায়। আপনি পিএইচ যদি কন্ট্রোল করেন, অক্সিজেন ফ্লো ঠিক মতো দিতে পারেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। তো এখন নতুন যেটা আমি নিজে ইনভেনশন করছি, আমি 14টা পুকুর করছি, সেখানে একটা পুকুরে 1.5 কোটি করে মাছ আছে। 1 লিটার মাছে আপনার প্রায় 2.5 থেকে 3.5 লক্ষ পর্যন্ত মাছ হয়। তা আমি 3 লক্ষ, ছোট ডিমটা, যেটা ডিমটা, এইটার আমি একটা পুকুরে, তা আমি 3.5 লক্ষ ধরি না, আমি 2.5 লক্ষ ধরি, আমি ধরি এবারে 3 লক্ষ করে মাছ আসে 1 লিটার রেনুতে। এই রেনুটা আমি ছাড়ি একটা পুকুরে 50 লিটার করে, তাহলে আমার 50 লিটার মানে 1.5 কোটি আসলো না। এবং এটার খাবার প্রথমের দিকে খুবই কম লাগে, এবং আমার এবারে 2 থেকে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে আমি ফিঙ্গার লিঙ্কটা তৈরি করতে পারি। এটাই আবার 3 মাস পরে, একটা আঙুলের সমান। হ্যাঁ,
এটাই আমি 3 মাস পর 1 টাকা করে বিক্রি করব এবং কাদের কাছে বিক্রি করব, এটাই আমি বিক্রি করব যারা ইরিগেশন করে। মানে আমি চাচ্ছি যে একটা রিলেটেড একটা সোর্স তৈরি করছি। আমি এই মাছটা কী করবো, আমি তো ইচ্ছা করলে জমিতে আমরা মানে বাজারে কেজি দরে বিক্রি করতে পারি না। এই সোর্সটা অনেক ইম্পর্টেন্ট, যে এতে করে হাজার হাজার মানুষের উপকার্জন হয়, তারা কেউ যেন এলাকায় গরিব না থাকে। যে লোকটা মাছ রেনু চার্জ করলো সে কিন্তু বড় লোক, কোটিপতি হয়ে গেল 3 মাসে, দেখেন 1 বিঘা জমিতে। আবার এই লোকটাই যদি তার এলাকার লোককে আবার সমন্বয় করে তাকে আগায় নেয়, যে প্রতিটা ইরিগেশনে তো তারা পানি দেবেই, ধান চাষ 3 মাস কিন্তু তাদের পানি দিতেই হচ্ছে, কিন্তু তারা মাত্র 8 থেকে 10 হাজার টাকা পাচ্ছে। এবং এই জায়গায় 8 থেকে 10 লাখ টাকা নিয়ে আমি হ্যাপি না, আমি 8 থেকে 10 লক্ষ টাকা নিয়ে নিতে চাই ওই জমি থেকে। কেমন? সেটাই বলছি যে 1 বিঘা জমিতে এটাই মনে করেন 1 বিঘা জমি। হ্যাঁ, এই বিঘা জমিতে এই ছোট্ট একটা মাঝখানে ক্যানেল থাকবে। ক্যানেল মানে যেটাকে আমরা না পাগার নালা, রাইট, এক্স্যাক্টলি নালা, যেটা এই নালাটা হবে এমন, একদিক দিয়ে ধরেন 6 ফিট হবে, একদিক দিয়ে ধরেন 20 ফিট হলো, এবং গভীর হলো 4 ফিট। মাছটা হবে কি, দিনের বেলায় গরম যখন ওই মাছটা আছে ওখানে শেল্টার নেবে, মানে আশ্রয় নেবে। এবার রাত হলে ওই মাছগুলোকে আমরা তো খাওয়াবো। ওই মাছগুলোকে যখন আমরা খাওয়াতে যাব, ওই মাছগুলি করবে, মাছ খাওয়ানোর পরে জমিতে, সারা জমিতে যাবে, ওখানে প্রচুর মানে যখন এই মাছগুলো খাওয়া দেবো সার হিসেবে এই যে বিষটা দিয়ে আসবে, বিষটাই হবে সার হিসেবে ব্যবহার হবে। এবং এখানে প্রচুর জো প্লান্টন, ফাইটোপ্লান্টন তৈরি হবে, যেটা মাছের খাবার। ওই যে ছত্রাক জাতীয় এক ধরনের সবুজ তৈরি হবে। এই তো ধান গাছ মরে যাবে না? না 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 না, ধান তো বেশি না, ধান তো পানি ওই যে 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি পানি হচ্ছে, ওই পানিতে আবার মেইনলি তো মাছ তো থাকতেই চাই এখানে, আর ওখানে রাতে খেতে যাচ্ছে মাছ, আবার আসতেছে। এবং ধানের পানি যখন বেড়ে যাচ্ছে, ধানও বড় হচ্ছে, মাছ পানি বাড়ে দিচ্ছি আমরা। মানে ধান সবসময় 6 থেকে 8 ইঞ্চি পানির মধ্যে থাকবে বলছে? অবশ্যই, বাট ওই মাছের জমিগুলো হয় কি, যখন ওই পানিটা একটু বাড়ায় দেবো আমরা, 8 ইঞ্চি বা 1 ফিট পানি রেখে দেবো। আবার যখন ধানটা পেকে গেল, কাটার পর আবার 3 মাস কিন্তু জমি পড়েই থাকে। ওই 3 মাস আবার পানিটা আমরা বাড়ায় দিলাম, আবার 2-3 ফিট দিলাম, প্রচুর খাবার দিলাম, দেখা গেল আমাদের মাছ একটা ভালো টাকা দিয়ে গেল। আবার দেখেন এটা কত সুন্দর একটা আইডিয়া, মানে আমি এই আইডিয়াগুলো দিই। আবার এর সঙ্গে আমি